আপনার কাছে কি মনে হচ্ছে আসলে যে যুদ্ধবাজ ট্রাম্প কি পিছু হটছেন নাকি ইরানের অবস্থা কি খারাপ হতে পারে কি মনে হয় আসলে? ধন্যবাদ। যুদ্ধের ব্যাকরণ হচ্ছে যুদ্ধ পরিকল্পনা করে শুরু করা যায়, শেষ করা যায় না। কারণ যুদ্ধ শুরু হয়ে গেলে এতগুলো মানে প্রত্যাশা করা হয় নাই এমনগুলো ঘটনা ঘটে, যারা প্লেয়ার ছিলেন না ওই সকল প্লেয়াররা ওই খেলাতে যুক্ত হন। এই সব বাস্তবতায় যেটা হয়, যুদ্ধ থেকে সাডেনলি প্ল্যান করে চলে আসা যায় না, উইথড্র করা যায় না। এখন আমেরিকা এবং ইসরায়েলের বাস্তবতা হচ্ছে অলমোস্ট যুদ্ধে জেতার ইতিহাস কিন্তু আমেরিকার অলমোস্ট নাই। আপনি যদি গত 100 বছরের ইতিহাস দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ছাড়া এর পরের যত যুদ্ধগুলো তারা করেছে, এর প্রত্যেকটা যুদ্ধে মোরাললেস তারা কিন্তু হেরে গিয়েছে। সর্বশেষ দেখেন যে আপনার আফগানিস্তানে কিভাবে নির্লজ্জের মতো রাতের অন্ধকারে সব কিছু রেখে থেকে তারা পালিয়ে চলে গেছে, ভিয়েতনাম ওয়ার থেকে শুরু করে সব জায়গায়। তো পশ্চিমাদের যুদ্ধে জেতার ইতিহাস কিন্তু কম। ইসরায়েলেরও তাই, অধিকাংশ যুদ্ধে সে হারে, এবং যখনই সে হারে তখন দেখবেন যে মধ্যস্থতা করে জাতিসংঘের মাধ্যমে সে উইথড্র করবার মতো একটা সিচুয়েশনে সে চলে যায়। এখনও অবস্থা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা যেই উদ্দেশ্য হাসিল করতে চেয়েছে তার ধারে কাছেও তারা নাই আসলে, এবং উদ্দেশ্যটা কিন্তু বারবার শিফট করেছে। কেন তারা এই যুদ্ধে যাচ্ছে? আপনি যদি প্রথম যেদিন সে বোম্বিং শুরু করে 6 দিন আগে সেখানে যদি ব্রিফিংটা দেখেন, সেখানে ট্রাম্প বলছে যে ইমিনেন্ট থ্রেট টু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং তার পিপল, যে যুক্তরাষ্ট্র এবং তার জনগণের প্রতি ইরানের পক্ষ থেকে একটা অবিলম্বে একটা হুমকি আসতেছে তাদের নিরাপত্তার প্রশ্নে। হুমকিটা কি? যুদ্ধ কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার করতে কংগ্রেসের অনুমোদন লাগে, পার্লামেন্টের অনুমোদন লাগে, সেখানে পার্লামেন্টের অনুমোদন নেয়নি, এবং সে পার্লামেন্টের কাছে এটা বলেও নাই যে তার থ্রেটটা কি। ক্রস পার্টি লিডারদেরকে ডাকবে, অ্যাটলিস্ট বলবে যে দিস দ্য সিচুয়েশন, ইন্টেলিজেন্স এজেন্সি কি বলছে না বলছে। এরপরে দেখলাম কিছুক্ষণ পরেই, একদিন না দুদিন পরে বলছে যে যে ওখানে রেজিম চেঞ্জ হবে, আমরা নতুন রেজিম বসাবো যারা গণতন্ত্রের জন্য ইরানি জনগণকে তারা গণতন্ত্র উপহার দেবে, ব্লা ব্লা ব্লা, যেগুলো তারা ইরাক দখল করার সময়, বিভিন্ন দেশ দখল করার সময় যেগুলো কথাগুলো তারা বলে। তো ওখানে কোনো রেজিম চেঞ্জ হয়নি। খামেনিকে মারলে অথবা কয়েকজন জেনারেলকে মারলেই গত জুন মাসে তো কয়েক ডজন জেনারেল মিলিটারি অফিসারকে মারা হয়েছে। কি হয়েছে আমেরিকাতে? প্রেসিডেন্টকে মারা হয়েছে বিমান, এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে আপনার হিজবুল্লাহর প্রধানকে মারা হয়েছে। তো কি হয়েছে? কিছুই হয়নি। তো সেই কারণে রেজিম চেঞ্জ এখানে হয়নি। তারপরে আবার পারপাস চেঞ্জ করা হলো, বলছে যে আমরা ওইখানে যে নিউক্লিয়ার বোমা আছে, বোমা মারানোর থেকে তারা খুব কাছাকাছি চলে আসছে, WMD আছে, এই সেই আছে, এগুলোকে আমাদেরকে বাড়িত করতে হবে। তো এখন ইতিমধ্যে তো 2015-র যে অ্যাটমিক এনার্জির মধ্যস্থতা যে চুক্তি হয়েছে, সেন্ট্রাফিউজ যেটা ছিল, যে উপাদানগুলো ছিল, এগুলো তো অলরেডি রাশিয়ার কাছে দিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার সাথে ইরানের আলাদা চুক্তি আছে, এবং সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান বলছে যে ইরান কোনো অ্যাটমিক বোম বানানোর চেষ্টা করছে না। তাহলে সেখানে কি ধ্বংস করবার জন্য আপনারা যাবেন? কিছু নাই তো ওখানে। ইরাকেও তো একই অবস্থা ছিল, হয়েছে একই অবস্থা। তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা লক্ষ্য যদি খেয়াল করেন যেগুলো সে ঘোষণা করেছে, এই ঘোষিত প্রত্যেকটা লক্ষ্য কিন্তু ফেল করেছে। ইসরায়েলের ক্ষেত্রে একই অবস্থা। দেখেন, ইসরায়েলও এই কথাগুলো বলেছে, যেখানে একটা স্বৈরাচার বসে আছে, তার নিজের দেশের হাজার হাজার লোকদেরকে সে মারে, হত্যা করে। কে বলছে? যে গত 2 বছরে গাজাতে 50,000 শুধু শিশু হত্যা করেছে। সে বলছে ইরানিয়ান রেজিম নাকি ইরানে হাজার হাজার লোক মারছে। কথা সত্য, ইরানিয়ান রেজিমও দেশে মানবাধিকার লঙ্ঘন করা, মেয়েদের অধিকার, তারপরে হচ্ছে দেশের নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে স্বাধীনতা রেস্ট্রিক্ট করা, অনেক লিমিটেশন আছে তার স্টাইল অফ গভর্নেন্সের যে বাস্তবতাটা। কিন্তু সেটা তার দেশের ব্যাপার, তার দেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় থাকবে, থাকবে না, প্রয়োজনে গণ অভ্যুত্থান করবে, যুদ্ধ করবে। তাহলে আসলে পারপাসটা কি? একটা হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা বলছে তারা এগুলো করছে ওখানে অ্যাটাক করার জন্য, এটা তার পারপাস। কিন্তু আমরা প্রিসাইজলি দেখতে পাচ্ছি এগুলো আসলে পারপাস না, এবং এগুলো অ্যাচিভ করবার মতো অবস্থায় তারা নাই। তাহলে আসলে কেন তারা এটা করছে? কয়েকটা কারণ হতে পারে। একটা হচ্ছে আমেরিকার জন্য টার্গেট হচ্ছে যে আমেরিকার অর্থনীতির অবস্থা ভালো না, আমেরিকার ইকোনমি কন্ট্রাক্টেড হয়ে যেতে পারে, ইকোনমি প্রচণ্ড ঋণাত্মক হয়ে গেছে, ঋণের বার্ডেন বেড়ে গেছে। তারা যে পরিমাণ ট্রাম্প বলেছে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, প্রচুর ম্যানুফ্যাকচারিং হবে, লক্ষ লক্ষ মানুষের চাকরি বাকরির ব্যবস্থা হবে, মিড লেভেলের আর্নিং ক্যাপাসিটির জব তৈরি হবে, সেগুলো কিছু হয়নি। নভেম্বর মাসে মিড টার্ম ইলেকশন আছে, মধ্যবর্তী নির্বাচন।
মধ্যবর্তী নির্বাচন মানে হচ্ছে আমেরিকার যে কংগ্রেস সংসদে যে দুইটা কক্ষ আছে, নিম্ন কক্ষে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের যে 435 জন সদস্য, ওটাতে পুরোটা নির্বাচন হবে। সিনেটে 100 সদস্যের ভিতরে 35 জন নির্বাচন হবে। বর্তমানে কিন্তু কংগ্রেসে রিপাবলিকানরা মেজরিটি আছে। তো এই যে তার আমলনামার 2 বছরের রেকর্ড, এই রেকর্ড নিয়ে সে যদি নভেম্বরে ইলেকশনে যায়, ধরে না হচ্ছে সে ইলেকশনে হেরে যাবে। অতএব মিড টার্ম ইলেকশনে এই ওয়ার হচ্ছে আমেরিকার হিস্ট্রিতে রাজনীতিকে ইনফ্লুয়েন্স করা, নির্বাচনকে ইনফ্লুয়েন্স করার একটা মানে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এর আগেও বহুবার প্রেসিডেন্টরা এই কাজগুলো করেছেন, এবং সেটা যদি ইসরায়েলের সাথে হয়, মধ্যপ্রাচ্যে হয়, তখন এটার পয়েন্ট স্কোরিংটা অনেক বেড়ে যায়। কিন্তু এটা এখানে বুমেরাং হয়েছে, ব্যাকফায়ার করেছে। আপনি যদি রিপাবলিকানদের মধ্যেই দেখেন, কংগ্রেসের রিপাবলিকান লিডার যারা আছে, ক্যালিফোর্নিয়ার গভর্নরকে দেখলাম, তারপর টাকার কার্লসন আছে একজন প্রমিনেন্ট সাংবাদিক, খুবই রাইট উইং ট্রাম্পের সাপোর্টার, এরা সবাই কিন্তু এই যুদ্ধের সমালোচনা করছে। ফরেন মিনিস্টার যে ছিল, তাদের সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও তো বলেই ফেলেছে যে এটা আমাদের প্ল্যান ছিল না, এটা ইসরায়েলের একটা যুদ্ধ, তারা প্ল্যান করেছে, আমাদেরকে ইনভলভ হইতে হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমেরিকার আসলে যুদ্ধে যাবার কোনো প্ল্যান ছিল না, কোনো লক্ষ্য ছিল না। যেহেতু ইসরায়েল এই যুদ্ধটা করবে, তার ট্র্যাপে ফাঁদে সে আমেরিকাকে নিয়ে ফেলেছে। এবং ইসরায়েলি লবি যেহেতু আমেরিকাতে খুব স্ট্রং, তাদের বিকল্প কোনো জায়গা ছিল না। আমেরিকা আর কি অ্যাচিভ করতে চায় এখান থেকে আসলে টেকনিক্যালি হচ্ছে চায়না কন্টেইনমেন্ট পলিসি তার বহু বছরের, 91 সাল থেকে কন্টেইন করার জায়গাতে আছে। এখন চায়নাকে সে কন্টেইন করতে পারছে না। চায়নার ইকোনমি ডেভেলপ করছে, অনেক ইন্ডেক্সে চায়না আমেরিকাকে ছাড়িয়ে গেছে, মিলিটারি পাওয়ার ডেভেলপ করছে, চায়নার প্রতিবেশী দেশগুলোর সাথে চায়নার সম্পর্ক ভালো, চায়নার হাতে প্রচুর মানে এক্সট্রা মানি আছে। যেখানে পশ্চিমাদের অবস্থা হয়েছে তারা ঋণগ্রস্ত, আপনার ডলার ছাপায়, কাগজ ছাপায়, বন্ড তৈরি করে, ঋণপত্র তৈরি করে দেশ চালাচ্ছে। চায়নার কাছে প্রচুর সারপ্লাস ফান্ড আছে তার রিজার্ভে, এই ফান্ড সে সারা দুনিয়াতে ঋণ হিসাবে দিচ্ছে। অতএব ওই দেশগুলোর সাথে প্রভাব তৈরি হচ্ছে। তো সেই জায়গাতে এই প্রভাবটা সে কিভাবে কার্টেল করবে, অনেকভাবে চেষ্টা করছে, কিন্তু ওয়ার্ক করতেছে না। চায়নাতে যদি তার যে গ্লোবাল সেকেন্ডারি মাল সাপ্লায়ারের যে ব্যবসাটা তার আছে, এইটা করে দিলে যেটা হবে, টোটাল গ্লোবাল ইকোনমি কলাপস করবে। পশ্চিমা দেশগুলোতে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তাদের যে ক্রয় ক্ষমতা আছে ওটা নিজ দেশে বানায় ওই কাপড়টা, ওই প্রোডাক্টটা সে ব্যবহার করতে পারবে না। সস্তায় চায়না এটা তৈরি করে দিচ্ছে। তাহলে চায়নাকে আঘাত করবার একমাত্র জায়গা আছে, চায়নার যদি এনার্জি সাপ্লাইতে আপনি ব্যাঘাত তৈরি করতে পারেন। চায়নার যেটা সবচেয়ে দুর্বল জায়গা ইকোনমির, সেটা হচ্ছে তার বিশাল দেশ, কিন্তু সাফিসিয়েন্ট তেল গ্যাস নাই তার দেশে। তাকে এটা টোটালি ইম্পোর্ট করতে হয়, ভেনেজুয়েলা থেকে করতে হয়, ইরান থেকে করতে হয়, আপনার ব্ল্যাক মার্কেটে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো থেকে করতে হয়, এবং সেটা করতে হয় আটলান্টিক, প্যাসিফিক, হরমুজ এই জায়গাগুলোকে ব্যবহার করে। তাহলে এখন আমেরিকা চাচ্ছে চায়নার এনার্জি সাপ্লাইয়ের নিয়ন্ত্রণ নেওয়া। একটা অংশে নিয়ন্ত্রণ সে নিয়ে ফেলেছে গত 2 মাস আগে ভেনেজুয়েলাতে। ভেনেজুয়েলার মাদুরোকে গ্রেফতার করে ধরে নিয়ে এসে ওইটার সাপ্লাইয়ের নিয়ন্ত্রণটা সে নিয়েছে। দ্বিতীয় তার টপমোস্ট সাপ্লাইয়ের সোর্স হচ্ছে ইরান। এখন সে এই জন্য টার্গেট করেছে ইরানকে সে চোখ করবে, গলা চেপে ধরবে। ইরানের তেল গ্যাস সেকেন্ড থার্ড মজুদ সারা দুনিয়ার, এইটাকে যদি সে চোখ করে ফেলতে পারে, তাহলে চায়নাতে ইকোনমির যে জ্বালানির যে স্মুথ সাপ্লাইটা, এইটাকে সে কাটেল করে দিতে পারবে, যেটা করে সে চায়নার অর্থনীতিকে কাবু করতে পারবে। কিন্তু এইটা তার জন্য হিতে বিপরীত হয়েছে। এটা হলো আমেরিকার পারপাস।